নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে একটি ডিটেকটিভ গল্প, জাল ডিটেকটিভ, লেখক দীনেন্দ্র কুমার রায়। চাকরির উপর আজীবনকাল আমার ঘৃণা। বাবা বিস্তর অর্থ ব্যয় করিয়া আমার কিঞ্চিত লেখাপড়া শিখাইয়াছিলেন। অনেক টাকা মূল্যে কয়েকখানি মূল্যহীন সার্টিফিকেট ক্রয় করা গিয়াছিল। আমি বিয়ে, বাবার ইচ্ছা আমি ডেপুটি ম্যাজিস্ট্রেরি পরীক্ষা দিয়া মফস্বলের দণ্ডমুণ্ডের কর্তা হইয়া বসি। ডেপুটিগিরির সুখ আমার জানা ছিল। একদিকে জেলার ম্যাজিস্ট্রেট, অন্যদিকে সেশন জজ। এই দুই নৌকায় পা দিয়া অনেক ডেপুটির প্রাণ ওষ্ঠাগত হইয়া ওঠে। শ্যাম ও কুল এ উভয়ই মধ্যে মধ্যে অরক্ষণীয় হয়। বিএল পাশ করিয়া মুনসেফি লাভ হইতে পারে, কিন্তু আমার অতদূর উৎসাহ ও অধ্যাবসায় ছিল না। আমি স্থির করিলাম, যাহাতে স্বাধীনতা আছে সেই রকম কোনো কাজে লিপ্ত হইব। বাণিজ্যে বসতে আমি লক্ষ্মী লাভের আশায় বাবার ব্যবসায় যোগ দিলাম। বাবা তখন খান্ডোয়ায় তুলার কারবার করিতেন। কারবারে বেশ লাভ ছিল। আমি খান্ডোয়া হইতে বোম্বে যাইতেছিলাম। বোম্বের প্রসিদ্ধ গুজরাটি বণিক মানিকচাঁদ রতনচাঁদের সঙ্গে ভাগে সেখানে একটা এজেন্সি খুলিবার সংকল্প ছিল। ফাল্গুন মাসের রাত্রি 9টার পর মেল ট্রেনে আমি একটা সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে উঠিয়া পড়িলাম। ট্রেন ধূম উদ্গীরণ করিতে করিতে শতদীপ্ত বক্ষে দক্ষিণ পশ্চিম মুখে ছুটিয়া চলিল। একটু শান্তি দূর হইলে আমি গ্ল্যাডস্টোন ব্যাগটায় ঠেস দিয়া সেই প্রভাতের একখানি প্রয়াগী সংবাদপত্র পাঠ করিতে লাগিল। অ্যাংলো ইন্ডিয়ান মহাশয়রা আমাদের নেটিভদের প্রতি যে একটু ঘৃণামিশ্রিত ব্যঙ্গোক্তি প্রয়োগ করেন, তাহা উপেক্ষণীয় হইলেও তাহার সহিত পরিচয় রাখা অকর্তব্য নহে। দেখিলাম গাড়িতে আর দুইজন আরোহী রহিয়াছেন। দুইজনই মারাঠা যুবক। একজনের পাগড়িটা গদির ওপর পড়িয়া আছে, মাথার চারিদিক সমান করিয়া কামানো, টিকিটা গোছ করা মস্ত লম্বা, চীনাদের মতো বেনি পাকানো নয়। বৃহৎ চন্দন চিহ্ন তখনও কপাল হইতে বিলুপ্ত হয় নাই। গায়ে একটা লম্বা কোট। যুবক একবার মুখ তুলিয়া স্বপ্নাবিষ্টের ন্যায় আমার মুখের দিকে চাহিলেন। নীল চশমার সোনার ফ্রেম উজ্জ্বল গ্যাসলোকে ঝকমক করিয়া উঠিল। তাহার পর তিনি পূর্ববৎ বাহিরের চন্দ্রমাশালিনী মধুযামিনীর দিকে চাহিয়া রইল। আর একজন যুবক সাহেবী পোশাক পরা। তিনি নিবিষ্ট চিত্তে একখানা ইংরেজি খবরের কাগজ পড়িতেছিলেন। বাঁশের সংক্ষিপ্ত সংস্করণের মতো মোটা একটা বিরাটাকার চুরুট জ্বলিয়া জ্বলিয়া কুণ্ডলীকৃত ধূম উদ্গীরণ পূর্বক সাহেবের সংবাদপত্রে মনোসংযোগের পরিচয় প্রদান করিতেছিল। লোক দুইজন আমার সমবয়স্ক বলিয়া বোধ হইল। আমি বাঙালি মানুষ। গাড়িতে নতুন লোক দেখিলেই হস করিয়া বলিয়া ফেলি, মহাশয়ের কোথায় যাওয়া হবে। নিবাস এবং বাপের নাম জিজ্ঞাসা করা অনেকদিন আউট অফ ফ্যাশন হইয়া গিয়াছে। আমরা এখন সাহেব হইয়াছি। সুতরাং আমি চুপ করিয়া কাগজই পড়িতে লাগিলাম। অনেকক্ষণ পরে যে যুবকটি কাগজ পড়িতেছিলেন, তিনি তাহার কাগজখানা হাতে লইয়া উঠিয়া আসিলেন। ইংরাজিতে বলিলেন, মহাশয়, আমায় এক্সকিউজ করিবেন। আপনার খবরের কাগজখানা বুট করি পড়া হইয়াছে। আমরা পরস্পর কাগজ বদলাইতে পারি কি? আমি হাসিয়া বলিলাম, অনায়াসে। মুহূর্ত মধ্যে তাহার বোম্বে হার্লেট নামক সংবাদপত্র আমার হাতে আসিল। আমার প্রয়াগী কাগজ লইয়া তিনি স্বস্থানে গিয়া বসিলেন। কাগজখানা হাতে লইয়াই দেখিলাম এক কোণে একটা নীল পেন্সিল দিয়া ইংরাজিতে লেখা আছে, আমি বোম্বের একজন ডিটেকটিভ। আমাদের অন্য সহযাত্রীটি পিটার রাও খাড়ে। আপনি জানেন খাড়ে কে? তাহাকে গ্রেপ্তার করিবার জন্য বোম্বেতে ওয়ারেন্ট রইয়াছে, কিন্তু সেখানে পৌঁছাইবার পূর্বে ইহাকে গ্রেপ্তার করা আবশ্যক। আপনার সাহায্যের প্রয়োজন হইবে। বড়হাউপুরের রিফ্রেশমেন্ট রুমে এ সকল কথা হইবে। পিটার রাও খাড়ে বোম্বের প্রসিদ্ধ জহরত ব্যবসায়ী সাপুরজি জাহাঙ্গীরজির দোকান হইতে 20,000 টাকা দামের একখানি হীরক যে চুরি করিয়াছে।
চুরি বাটপাড়িতে বোম্বে অঞ্চলে সে সময় কেহই বিটল রাওয়ের সমকক্ষ ছিল না। আমার সঙ্গেও কিছু টাকা কড়ি ছিল। ভাবিলাম, আচ্ছা, বদমাইশের সঙ্গে এক গাড়িতে উঠা গিয়াছে। মনটা বড়ই অপ্রসন্ন হইল। কাগজে মনোসংযোগ করিতে পারিলাম। দুই একবার বক্র দৃষ্টিতে বিটল রাওয়ের দিকে চাহিলাম। প্রায় 1 মাস হইতে সে সতর্ক পুলিশের চোখকে ধুলি নিক্ষেপ করিয়া বেড়াইতেছে। তাহার সঙ্গে সঙ্গে যে ডিটেকটিভ ঘুরিতেছে, হয়তো সে তাহার কিছুই জানে না, কিন্তু চোখে চশমা, মুখে একটুও উদ্বেগের চিহ্ন দেখিতে পারিলাম না। সংবাদপত্রে তাহার কথা লইয়া হুলুস্থুলু পড়িয়া গিয়াছে। এমনকি আমি যেদিনের কথা বলিতেছি, সেদিনও বোম্বে হারলেডে তাহার সম্বন্ধে একটা প্যারা দেখিলাম। পুলিশের কার্যের শিথিলতা দেখিয়া সম্পাদক মহাশয় অনেক আক্ষেপ করিয়াছে। রাত্রি 10:30টার সময় ট্রেন স্টেশনে পৌঁছিল। 5 মিনিট এখানে গাড়ি থামল। এখানে রিফ্রেশমেন্ট রুমে না জানি কি দায়িত্বই ঘাড়ে করি। আমি ভারী চঞ্চল হই। গাড়ি প্ল্যাটফর্মে দাঁড়াইতেই সেই বোম্বে হারলেট খানা পকেটে ফেলিয়া আমি ভোজন গৃহে প্রবেশ করি। অনতিবিলম্বে ডিটেকটিভ মহাশয় আমার সঙ্গে যোগদান করিলেন। ডিটেকটিভ যুবক অতি নিম্নস্বরে বলিলেন, খুব সাবধান, যাহাতে আসামির সন্দেহ হয় এমন কথা করিবেন না। এখন পালাইলে তাহাকে গ্রেফতার করা কঠিন হইবে। ভূষাওয়াল স্টেশনে বোধহয় তাহার কোনো বন্ধু আসিয়া জুটিবে। সে জব্বলপুর হইতে টেলিগ্রাম করিয়াছে, খবর পাইয়াছি। তাহা হইলে এখন কি করা কর্তব্য? আমি এই কথা জিজ্ঞাসা করিলাম। বদমাইশের দলবৃত্তি হইবার আগেই তাহাকে আটক করা দরকার। ট্রেনে উঠিয়াই ইহাকে বাঁধিয়া বেঞ্চি নিচে ফেলিয়া রাখা যাইবে। তারপর ভূষাওয়ালায় যদি আর বন্ধু আসে, তাহার গতিবিধির দিকে দৃষ্টি রাখিবার আবশ্যক হইলে তাহাকে অ্যারেস্ট করিবার ব্যবস্থা করিব। আমি জানি না বামাল কাহার কাছে আছে। এই বামালের জন্যই আমাদের অধিক চেষ্টা। আমি বলিলাম, যদি এ গাড়িতে অন্য প্যাসেঞ্জার ওঠে, তাহা হইলে তো আমাদের কাজের ব্যাঘাত জন্মিতে পারে। ডিটেকটিভ উত্তর দিলেন, এ গাড়িতে অন্য লোক উঠিবে না। আমি তার বন্দোবস্ত করিয়াছি। আর সময় নাই। আমি চামড়ার একটা স্ট্র্যাপ ক্লিয়ার হই, বাঁধিবার দরকার হইবে। লোকটা ভারী জোয়ান, দরকার হইলে সাহায্য করিবেন। আমি হাসিয়া বলিলাম, হ্যাঁ, অবশ্যই। ব্যাপারটা ক্রমে রোমান্টিক হইয়া উঠিতেছিল। এই যে আস্ত একখানা উপন্যাস। ট্রেন ছাড়িবার ঘণ্টা পড়িল। আমরা প্ল্যাটফর্মে বাহির হইয়া আসিলাম। গার্ডকে জিজ্ঞাসা করিলাম, ট্রেন ভূষাওয়ালে কটার সময় পৌঁছিবে? গার্ড বলিল, আচ্ছা 12টা 5 মিনিট। বুঝিলাম নিশীথ রাত্রে এই দ্রুতগামী মেল ট্রেনের মধ্যে আর এক পরিচ্ছদ আরম্ভ হইবে। বিটেলরাও প্ল্যাটফর্মে পদচারণা করিতেছিল। ট্রেন ছাড়িবার সময় গাড়িতে লাফাইয়া উঠিল। ডিটেকটিভ ও আমি উভয় তাড়াতাড়ি একবার দৃষ্টি বিনিময় করিলাম। আমার বুকের মধ্যে ধপধপ করিতে লাগিল। এখনই একটা ছোটখাটো যুদ্ধ ব্যাপার উপস্থিত হইল। আমি ভালো করিয়া বিটেলরাওয়ের সর্বাঙ্গ দেখিয়া লইলাম। জোয়ানটি কম নয়। ডিটেকটিভ লোকটি ক্ষীণকায়, আমিও তথৈবচ। দুজনে উহাকে পারিয়া ওঠা দুষ্কর। ট্রেন ছোটখাটো গোটা 2-3 স্টেশন পার হইয়া গেল। ডিটেকটিভ এক মনে খবরের কাগজ পড়িতেছিলেন। সহসা তিনি উঠিয়া দাঁড়াইলেন। পকেট হইতে একখানা রুমাল বাহির করিয়া মুখ মুছিলেন। তাহার পর জানলার কাছে আসিয়া এক লম্ফে বিটলরাওয়ের উপর পড়িলেন। তাহার দুই হস্ত বিটলরাও উভয় স্কন্ধে এবং তাহার জানুদয় তাহার বক্ষের উপর চাপাইয়া দিলেন। বিটলরাও তাড়াতাড়ি তাহার দক্ষিণ হস্ত পকেটে দিবে, এমন সময় ডিটেকটিভ আমাকে বলিলেন, শিগগিরই আসুন, রাস্কেলের হাত দুখানা আটকাইয়া ফেলুন। হ্যাঁ। আমি মুহূর্ত মধ্যে তাহার উভয় হস্তের মণিবন্ধ চাপিয়া ধরিলাম। দেখিতে দেখিতে ডিটেকটিভ মহাশয় পকেট হইতে আর একখানা রুমাল বাহির করিয়া বিটেলরাওয়ের মুখ ঢাকিয়া ফেলিলেন।
রুমালে অত্যন্ত উগ্র ক্লোরোফর্মের গন্ধ। বিটলেরাও প্রায় 1 মিনিট কাল আপনাকে মুক্ত করিবার আপ্রাণ চেষ্টা করিল, তাহার পর ক্লোরোফর্মে অভিভূত হইয়া অজ্ঞান হইয়া পড়িল। ডিটেকটিভ বলিলেন, নির্বিঘ্নে কার্যোদ্ধার হইয়াছে। আপনি ঠিক সময় আমাকে সাহায্য না করিলে নিশ্চয়ই পকেট হইতে রিভলভার বাহির করিয়া আত্মরক্ষায় প্রবৃত্ত হইত। জানালা খুলুন, শীঘ্র খুলুন, নতুবা ক্লোরোফর্মের গন্ধে আমরা এক করি অজ্ঞান হইয়া পড়িব। তাই তো আমার মাথাটা ঘুরিয়া উঠিয়াছিল। উৎসাহে ও উত্তেজনায় এতক্ষণ কথা মনেই ছিল না। আমি এক লম্ফে গাড়ির জানালা খুলিয়া দিলাম। গাড়ির মধ্যে নৈশবায়ুর আবহ প্রবাহ হইতে লাগিল। ডিটেকটিভ বলিলেন, আপনি আজ আমার যে উপকার করিলেন চিরদিন তাহা মনে থাকিবে। আপনার যদি আপত্তি না থাকে তবে আমার ঊর্ধ্বতন কর্মচারীর কাছে আপনার এই সহায়তার কথা উল্লেখ করতে পারি। আমি আমার নাম বলিয়া বলিলাম, যদি আপনার কিছু কাজ করিয়া থাকি সে কথা লইয়া আন্দোলন না করে আমার কাছে ভালো বোধ হয়। ডিটেকটিভ অন্য প্রসঙ্গ তুলিলেন, বলিলেন, আমাদের তস্কর বন্ধুকে আর এইভাবে ফেলিয়া রাখা সম্ভব নয়। আসুন, ধরাধরি করিয়া ইহাকে বেঞ্চির পাশে নামাইয়া রাখা যাক। বিটেলরাও তখনও অজ্ঞান, তাহাকে নিচে নামাইয়া ফেলিলাম। ডিটেকটিভ তাহার কালো ব্যাগটা তাহার মাথার নিচে বালিশের মতো স্থাপন করিলেন। গাড়ির বাহির হইতে যাহাতে সহসা কাহারও তাহার প্রতি নজর না পড়ে, এজন্য একখানা কম্বল টাঙাইয়া তাহাকে আমরা আড়াল করিয়া রাখি। আমি বলিলাম, চেতনা পাইলেই রাস্কেল চেঁচাইতে আরম্ভ করিবে। ডিটেকটিভ হাসিয়া বলিলেন, তাহার ব্যবস্থা হইবে। আমি উহার মুখ বাঁধিয়া দিতেছি, আপনার কোনো ভয় নাই। রাত্রি 12টার পর ট্রেন ভূষাওয়ালা স্টেশনে পৌঁছিল। দেখিলাম প্ল্যাটফর্মে সকলের আগে একজন মধ্যবয়স্ক মারাঠা পুরুষ দাঁড়াইয়া আছে। ভারী জোয়ান, গাল পাট্টা, চোখ দুটি গোলাকার, দুটি ভাটার মতো, মাথায় প্রকাণ্ড পাগড়ি, সোনালি আঁচলটা স্টেশনের আলোকে ঝকঝক করিতেছে। চক্ষুর নিমেষে আমার দিকে চাহিয়া ডিটেকটিভ মহাশয় বলিলেন, বিটলরাও যাকে টেলিগ্রাম করিয়াছিল এ সেই। আপনি গাড়ির মধ্যে কিছুকাল অপেক্ষা করুন, আমি গার্ডকে বলিয়া এ কামরা রিজার্ভ করিয়া লইতেছি। এ লোকটা ইহার মধ্যে প্রবেশ করে ইহা আমার ইচ্ছা নয়। ডিটেকটিভ নামিয়া গেলেন। চোরের সঙ্গে একাকী গাড়িতে বসিয়া রহিল। তাহার মুখটি বাঁধা বটে, কিন্তু যেরকম টানিয়া টানিয়া সে নিঃশ্বাস ফেলিতেছিল, তাহাতে তাহার শীঘ্রই চৈতন্যোদয় হইবে বলিয়া বুঝিতে পারিল। মনটা ভারী অপ্রসন্ন হইয়া উঠিল। প্রথম ঘন্টা পড়িল। আমি ডিটেকটিভকে দেখিবার জন্য প্ল্যাটফর্মে নামিয়া পড়িল। গার্ডের গাড়ির কাছে গিয়া তাহাকে পাইলাম না। এদিক ওদিক চাহিয়া খুঁজিলাম, লোকটার কোনো সন্ধান পাইলাম না। ঠং ঠং করিয়া গাড়ি ছাড়িবার ঘন্টা পড়িল। গার্ড বাঁশিতে ফু দিল। আমি দ্রুত বেগে আসিয়া গাড়িতে উঠিলাম। গাড়ি ছাড়িয়া দিল। এতক্ষণ দেখি নাই, সেই জমকালো পাগড়িওয়ালা জোয়ান লোকটা এই গাড়িতেই উঠিয়াছিল। কি সর্বনাশ! সে এক লম্ফে আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল। আমার মুখের উপর একটি 5 নলা পিস্তল উঁচু করিয়া ধরিয়া বলিল, স্থিরভাবে বসিয়া থাকো, ধরিয়াছ কি মরিয়াছ? আমার ডিটেকটিভ বন্ধু গাড়িতে নাই। আমি নিরস্ত্র, একা। সম্মুখে এই দুর্জয় জোয়ান সশস্ত্র, পাশে অর্ধচেতন বিটলরাও। মেল ট্রেন নক্ষত্র বেগে ছুটিয়া চলিয়াছে। বুঝিলাম আর রক্ষা নাই। সমস্ত গাড়িখানা আমার চক্ষুর উপর ঘুরিতে লাগিল। নতমস্তকে মুক্তির উপায় চিন্তা করিতে লাগিল। মুক্তি লাভ অসম্ভব। তুলার ব্যবসায় লিপ্ত হইয়া কেহ এ পর্যন্ত বোধ করি এমন বিপদে পড়ে নাই। বিধাতার বিড়ম্বনা। আমাকে চিন্তামগ্ন দেখিয়া আগন্তুক বিকট হাসি হাসিয়া বলিল, বৃথা চিন্তা। নিজে যে ফাঁদ পাতিয়াছ তাহারই মধ্যে পথ পড়িয়াছে। এখন আমি যাহা বলি শুনো।
অন্যথা করিলে মাথার খুনি এক গুলিতে উড়াইয়া দিব। আমার বন্ধুর মাথার দিকটা ধরো, তাহাকে উপরে তুলিতে হইবে। উড়াইয়ার চেষ্টা করিও না। আমি জ্বরের ন্যায় তাহার আদেশ পালন করিলাম। বিটল রাওয়ের চৈতন্যোদয় হইল। সে শুইয়া শুইয়া দুই হাতে চক্ষু মুছিতে লাগিল। আগন্তুক বলিল, কেমন আপাজি, বেশ সুস্থ হইয়াছেন? আপাজি কি বিট্টল রাওয়ের আর এক নাম? আপাজি উত্তর করিল, কে ভাস্কর, তুমি আসিয়াছ? বদমাইশেরা কি বাগিয়াছে? না, একজন জালে পড়িয়াছে, আর একজন শুনিয়াছে। আপাজি উঠিয়া বসিল। তাহার পর জিজ্ঞাসা করিল, কি রূপে পালাইল? পালাইবে ভাবিয়াই আমি তোমাকে অনেক আগে লোকজন সঙ্গে লইয়া স্টেশনে উপস্থিত থাকিতে বলিয়াছিলাম। আমি প্রথমে তোমাকে দেখিতে না পাওয়ায় কিছু আশ্চর্য হইয়াছিলাম। সহজে বুঝিয়াছিলাম বদমাস বিটলরাও তোমার উপর কোন রকম কৌশল খাটাইয়াছে। শেষে আমি যখন এই গাড়িতে উঠিয়া তোমার অবস্থা দেখিলাম, তখন বড়ই ব্যস্ত হইয়া পড়িলাম। ইত্যমাসরে আসামি কিরূপে শুনিয়া পড়িল বুঝিলাম না। তাহার সঙ্গে গাড়ি ছাড়িবার সময় আসিয়া আপনিই ধরা দিয়াছি। আমার কপালে ঘর্মবিন্দু ফুটিয়া উঠিল। আপাজি কি বিটল রাও নহে? ইহাদের কথার কোনো মর্ম গ্রহণ করিতে না পারিয়া আমি হতবুদ্ধির ন্যায় বসিয়া রহিলাম। বুঝিলাম ভিতরে একটা ভয়ানক রহস্য লুকানো রহিয়াছে, কিন্তু আর চুপ করিয়া থাকা চলে না। আমি আমার সহযাত্রীদ্বয়কে সম্বোধন করিয়া বলিলাম, মহাশয়, আমি বুঝিতেছি আমি কি একটা বিষম ভুল করিয়া বসিয়াছি। আপনারা কে? ভাস্কর বিদ্রুপপূর্ণ স্বরে বলিল, আমরা যে হই সে খোঁজে আবশ্যক। তোমার ভোর শীঘ্রই ভাঙিবে। তোমার নাম কি? অন্য সময় হইলে হয়তো এরূপ অভদ্র প্রশ্নের উত্তর দিতাম না, কিন্তু তখন এই অপমানও পকেটস্থ করায় সঙ্গত বোধ হইল। আমি নাম ও নিজের ব্যবসায়ের পরিচয় দিলাম। ভাস্কর বলিল, ও তো নকল পরিচয়, আসল পরিচয় দাও। দেখিতেছি তো বাঙালি। বিটল রাওয়ের সহিত কতদিন জুটিয়াছ? অনেক বাঙালি আমাদের অঞ্চলে আসিয়া কেবল নিজের মুখে কানি লেপিয়া মারায়। তুমিও তাহাদের একজন। তোরা মাল কোথায়? এবার আমার বড় রাগ হইল। বলিলাম, তোমার এই রকম অভদ্র আচরণের প্রতিশোধ দিতে হইলে জুতা মারিয়া গাড়ির বাহিরে ফেলিয়া দেওয়াই উচিত। ভদ্রলোকের কাছে চোরামালের কথা জিজ্ঞাসা করিতে প্রত্যেক ভদ্রলোকেরই লজ্জা হইয়া থাকে। আপাজি বলিল, ভদ্রলোককে হঠাৎ ক্লোরোফর্মের দ্বারা অজ্ঞান করিয়া ফেলিতে ভদ্রলোকের লজ্জা হয় না? আমি বলিলাম, ক্লোরোফর্ম আমি দিই নাই, ডিটেকটিভ দিয়াছিল। বদমাইশকে বাঁধিবার জন্য আমি তাহার সাহায্য করিয়াছিলাম মাত্র। আমার বিশ্বাস প্রত্যেক ভদ্রলোকেই এরূপ কাজ করিতেন। ডিটেকটিভ? কোন ডিটেকটিভ? আমার সহকারী বন্ধু, যিনি জব্বলপুর হইতে আসিতেছিলেন। হ্যাঁ, তুমি যাহাকে আপাজি বলিতেছ, ডিটেকটিভ আমাকে বলিয়াছে সেই বিটল রাও। তাহাকে বাঁধিবার জন্য ডিটেকটিভ আমার সাহায্য লইয়াছিল। এখন তাহাকে পালাইতে দেখিয়া আমার মনে নানা সন্দেহ হইতেছে। আপাজি বলিল, চাল ডিটেকটিভ, সে নিজেই বিটল রাও। আমি তাহাকে গ্রেপ্তারের জন্য তাহার সঙ্গ লইয়াছি। চোরামাল তাহার সঙ্গে আছে জানি। পথের মধ্যে একা গোলযোগ করিলে তাহা হাতছাড়া হইতে পারে বলিয়া আমি ভাস্করকে টেলিগ্রাফ করিয়াছিলাম। ইতিমধ্যে তোমার প্রিয় বন্ধু বোধ করি তাহা বুঝিয়া এই রকম করিয়া আমার চোখে ধুলো দিয়াছে। যা হোক, তোমাকে এখন প্রমাণ করিতে হইবে তুমি প্রকৃত তুলা ব্যবসায়ী, জাল ডিটেকটিভের সহচর নহে। জাল ডিটেকটিভের সহস্তে নোট করা সেই বোম্বে হারাল তখনও আমার পকেটে ছিল। আমি তাহা বাহির করিয়া আমার সহযাত্রীদ্বয়কে সেই নোট দেখাইলাম। আপাজি বলিল, এ প্রমাণ যথেষ্ট নহে। তোমার নির্দোষিতার সন্তোষজনক প্রমাণ না দেখাইলে
অব্যাহতি লাভের আশা নেই। তোমার ব্যাগ খোলো। আমি তাড়াতাড়ি ব্যাগ খুলিতে গেলাম। উঠিয়া ব্যাগটা হাতে করিয়া তুলিয়াই আমি তাহার নিচে ফেলিয়া দিলাম। আমি বসিয়া পড়িলাম। আমার সর্বনাশ হইয়াছে। আমার ব্যাগটা জাল ডিটেকটিভ হাতে করিয়া সরিয়া পড়িয়াছে। তাহার ভিতর যে 5,000 টাকার নোট ছিল। আপাজি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিয়া বলিল, একবার প্রতারণা করিয়াছ, দ্বিতীয়বার আমাদের চোখে ধুলো দেওয়া অসম্ভব। আমি বলিলাম, এ ব্যাগ আমার নহে, জাল ডিটেকটিভের। আমার ব্যাগটা সে কখন লইয়া সরিয়া পড়িয়াছি দেখি নাই। আমার 5,000 টাকা গিয়াছে। আপাজি বলিল, এ পিটার নামের ব্যাগ, দেখি। সে তৎক্ষণাৎ একটা রিং সন্নিবদ্ধ একটানা চাবি বাহির করিয়া তাহার একটা দিয়া ব্যাগ খুলিয়া ফেলিল। কতগুলি কাগজপত্র উল্টাইতেই চোরা হীরাখণ্ড বাহির হইয়া পড়িল। তাহাতে গ্যাসালোক রশ্মি নিপাতিত হইয়া আমার ভীতি বিস্ময়াকুল চক্ষে প্রতিফলিত হইতে লাগিল। আমি স্তব্ধভাবে বসিয়া রহিলাম। ব্যাগ বদলানটা বিটলরামের জ্ঞাতসারে কি অজ্ঞাতসারে হইয়াছে আমি বুঝিতে পারিলাম না। বোম্বে আসিলে আমাকে লইয়া পুলিশে একবার টানাটানি করিয়াছিল। সহজেই আমার নির্দোষিতা প্রমাণ হইল। বিচারক আমার বুদ্ধিবৃত্তির প্রতি বিশেষ দোষারোপ করিয়া আমায় মুক্তিদান করিলেন। তাহার পর বিটলরামের আর কোনো সন্ধান পাওয়া যায় নাই। যথাসময়ে সাপুরজি জাহাঙ্গীরজি তার হীরক ফিরিয়া পাইলেন। 5,000 টাকা খোয়াইয়া আমার কেবল কাদা মাখাই সার হইল। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এইরকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।